আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, কার লেখা? তরু দত্তের লেখা। এই কবিতাটি পড়ানোর আগে বেশ কিছু তথ্য যেগুলো না জানলেই নয়, সেই তথ্যগুলো আমি শুধুমাত্র একটু অল্প সময়ের মধ্যে সাম আপ করে নেওয়ার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, আমাদের ক্যাজুয়ারিনা গাছ, কার লেখা? তরু দত্তের লেখা। তরু দত্তের জন্ম 1856 খ্রিস্টাব্দ, মৃত্যু হচ্ছে 1877 খ্রিস্টাব্দ। এই লাইনটার মধ্যে আওয়ার মানে হচ্ছে আমাদের। যখন আমরা কোনো জিনিস বলি আমার বন্ধু বা আমাদের বন্ধু, তখন যেন বিষয়টা একটু আপন আপন বা নিজেদের বলে মনে হয়। তাহলে এখানে আওয়ার বলতে গিয়ে কি আমাদের, ক্যাজুয়ারিনা ট্রি, ক্যাজুয়ারিনা গাছ। এই ক্যাজুয়ারিনা গাছটা হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের একটি গাছ। গাছটার প্রধানত বিচরণ ভূমি হচ্ছে কোথায়? অস্ট্রেলিয়া। কোথায় বললাম? অস্ট্রেলিয়া। এই গাছটা অস্ট্রেলিয়াতেই বেশি পাওয়া যায়। 1860 খ্রিস্টাব্দে গাছটাকে অস্ট্রেলিয়া থেকে জলজাহাজে করে ভারতবর্ষে আনা হয়েছিল প্রথম। কিসের জন্য? না ট্রেনের জ্বালানি কাঠের যোগান দেওয়ার জন্য। আমরা প্রত্যেককেই জানি যে 1853 খ্রিস্টাব্দে ভারতবর্ষে কি চালু হয়? রেলপথ চালু হয়, ঠিক কিনা? তাহলে তৎকালীন যুগে যে রেলের কিন্তু ইলেকট্রিফিকেশন হয়নি, অর্থাৎ বৈদ্যুতিকরণ হয়নি। তখন ট্রেনগুলো চলতো কিসের মাধ্যমে? স্টিম ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিনের মাধ্যমে চলতো। সেখানে কয়লা ভরা হতো, সেই কয়লা থেকে তাপ বা স্টিম উৎপন্ন হতো, সেখান থেকে চলতো, অথবা বড় বড় জ্বালানি কাঠকে সেই ভরা হতো। সেই অস্ট্রেলিয়া থেকে ক্যাজুয়ারিনা ট্রি গাছটাকে আনা হয় প্রথম ভারতবর্ষে। কত সাল? 1860 সাল। কিসের জন্য? না ট্রেনের বা রেল ইঞ্জিনের জ্বালানির কাজে ব্যবহার করার জন্য। হলো ভারতবর্ষের গাছটা কোথায় কোথায় আছে? সমুদ্রের তীরবর্তী যে অঞ্চল, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল। উপকূলবর্তী অঞ্চল বা উপকূলবর্তী রাজ্য কোনগুলো? আমাদের পশ্চিমবঙ্গ, সমুদ্র তীরবর্তী অঞ্চল, পূর্ব মেদিনীপুর, দীঘা, সমুদ্র উপকূল, ঠিক কিনা? আবার উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তাহলে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছটা দেখতে পাওয়া যায়। ওক গাছের সঙ্গে মিল থাকার জন্য এই গাছটাকে কি বলা হয়? সি ওক, সামুদ্রিক ওক। খানিকটা ঝাউ গাছের মতো বলতে পারি আমরা, বা এর অপর নাম হচ্ছে কি সি ওক। এই হচ্ছে আমাদের আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। তরু দত্তের জন্ম 1856, মৃত্যু হচ্ছে 1877। যদি তোরা এর জীবনকালটাকে দেখিস, 1877 থেকে 1856 যদি বিয়োগ দেওয়া যায়, কত বছর হচ্ছে? মাত্র 21 বছর। কত বছর? মাত্র 21 ইয়ার্স। তাহলে তিনি বেঁচে ছিলেন কত বছর? মাত্র 21 বছর। এই 21টা বছরের মধ্যে তিনি ওলট পালট করে দিয়ে গেছেন। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এরকম বেশ কয়েকজন কবি সাহিত্যিককে আমরা পাই যারা খুব কম দিন বেঁচে ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে গিয়ে কি সুকান্ত ভট্টাচার্য। তরু দত্তের পুরো নাম কি? তরু দত্তের পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত, যেটা আমি এখানে দেখিয়েছি, তরুলতা দত্ত, সংক্ষেপে তরু দত্ত। অবশ্যই বাঙালি মেয়ে। জন্ম কোথায়? জন্ম হচ্ছে কলকাতার মানিকতলার রামবাগানে। বুঝেছে? কলকাতার মানিকতলার রামবাগান, সেখানে তাদের একটি বাগান বাড়ি ছিল। বুঝেছে? সেই বাগান বাড়িতে তিনি অনেক গাছ দেখেছিলেন। কি কি গাছ? বাঁশ গাছ, আম গাছ, অবশ্যই ক্যাজুয়ারিনা ট্রি, এই গাছটা। বুঝেছে? তাহলে এই গাছটাকে দেখেই পরবর্তী পর্যায়ে তিনি কি তার স্মৃতি থেকে রোমন্থন করে এই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি গাছটাকে তিনি তার কবিতার মাধ্যমে অমরত্ব দান করেছেন। তিনি অনেকগুলি ভাষা জানতেন। তিনি বড় হয়েছেন কোথায়? কলকাতায় জন্ম ঠিকই, বড় হয়েছেন কোথায়? মানে ফরাসি দেশে তিনি কিন্তু বড় হয়েছেন। তিনি কি ভাষা জানতেন? কলকাতার লোক মানে বাংলা জানবে শিওর, সংস্কৃত জানতেন, ফরাসি জানতেন এবং ইংরেজি ভাষা জানতেন। তিনি কি ছিলেন? একজন কবি। আর কি ছিলেন? তিনি ছিলেন একজন ট্রান্সলেটর, তিনি অনুবাদক ছিলেন। বুঝতে পারলাম? তিনি বিভিন্ন সাহিত্য থেকে তিনি কি করতেন? অনুবাদ করতেন। এবং তরু দত্তের উপরে বিখ্যাত লেখক ইংরেজি সাহিত্যের ইতিহাসের, যার নাম হচ্ছে জন মিল্টন। সে জন মিল্টনের প্রভাব ছিল বিরাট। জন মিল্টনের লেখা একটি মহাকাব্য আছে, যার নাম হচ্ছে গিয়ে কি প্যারাডাইস লস্ট। ইসলাম ধর্ম অনুযায়ী প্রথম পিতা আদম, আর ইসলাম ধর্ম অনুযায়ী প্রথম মাতা হচ্ছে গিয়ে কি হজরত হাওয়া। খ্রিস্টান ধর্ম অনুযায়ী প্রথম পিতা হচ্ছে মানবজাতির আদম,
আর খ্রিস্টান ধর্ম অনুযায়ী মানবজাতির প্রথম মাতা হচ্ছে গিয়ে ঈদ। সেই আদম এবং ঈদ বা আদম এবং হাওয়া, ওরা যখন স্বর্গে আল্লাহ তাআলার বা গড বা ভগবানের কথাটা না শুনে যখন তার বিরুদ্ধে গেল, তখন ভগবান কি করলো, ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল, প্যারাডাইস থেকে বিতরণ করে দিল বা তাড়িয়ে দিল। সেই ঘটনাটাকে কেন্দ্র করে মিল্টন লিখেছিলেন প্যারাডাইস লস্ট। মিল্টনের প্রভাব ছিল কার উপরে? তরু দত্তের উপরে, তাই তিনি বারবার ওই টপিকটাকে কিন্তু পড়তেন। বোঝা গেল? তো মোটামুটি আমাদের তরু দত্ত সম্বন্ধে এটুকু জানলেই হবে, আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। বাকি যেটুকু প্রয়োজন সেটা আমি এই ছকের মধ্যে যেটা করেছি এটা কমপ্লিট করার পর বলবো। তাহলে আওয়ার ক্যাজুয়ালিটি কার লেখা? তরু দত্তের লেখা। তিনি বেঁচে ছিলেন মাত্র কত বছর? 21 ইয়ার্স, 21 বছর বেঁচে ছিলেন। পুরো নাম কি? তরুলতা দত্ত। বাড়ি কোথায়? কলকাতায়। কোথায় জন্মেছিলেন? মানিকতলার রামবাগানে। হলো? আচ্ছা, এরপরে তিনি বাংলা, সংস্কৃত, ফরাসি এবং ইংরেজি ভাষা জানতেন। তিনি একজন কবি ছিলেন এবং তিনি উপন্যাসও লিখতেন এবং তিনি একজন ট্রান্সলেটর ছিলেন। মোটামুটি এইটুকু জানলেই হবে। এবং তার মৃত্যুটা 1877 খ্রিস্টাব্দে। তিনি মারা গিয়েছিলেন কোন রোগে মারা যান? তিনি যে রোগে মারা যান সেই রোগটার নাম হচ্ছে গিয়ে টিবি রোগ, টিউবারকুলোসিস, যেটাকে বাংলায় বলা হয় কি? এই টিবি রোগটাকে বলা হয় বাংলায় যক্ষা রোগ বা ক্ষয় রোগ, বা কি বলা হয় এটাকে তৎকালীন সময় বলা হতো রাজরোগ। 1877 খ্রিস্টাব্দে মারা যান কোন রোগে? টিবি রোগে বা টিউবারকুলোসিস বা ক্ষয় রোগ বা যক্ষা রোগে। মোটামুটি এটুকু জানলেই আমাদের হবে। এবার আমি এখানে বেশ খানিকগুলো পয়েন্টস আমি এখানে লিখে রেখেছি। দেখ, আওয়ার ক্যাজুয়ালিটি তরুলতা দত্ত, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে তরু দত্ত। এখানে আমি লিখে দিয়েছি এই যে কবিতাটা, টাইপটা কি, কবিতাটা কেমন টাইপের কবিতা? কবিতাটা হচ্ছে গিয়ে কি, এখানে দেখ নামটার সঙ্গে সঙ্গে কি আওয়ার মানে আমাদের, তাই তো? তোরা এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস পড়েছিস, সেখানে কি বলছে? আমার বাবার নাম অমুক, আমি ছোটবেলায় বাবার সঙ্গে কোথায় যেতাম? মসজিদে যেতাম, তাই তো? এই আমি আমরা দিয়ে যদি কোনো জিনিস শুরু হয় সেটা কি হয়? আত্মজীবনীমূলক বা অটোবায়োগ্রাফিক্যাল লেখা বা ওয়ার্ক, তাই তো? তাহলে এখানে আমার নামটার সঙ্গে বুঝতে পারছি আওয়ার মানে আমাদের। তাহলে লেখিকা তরু দত্ত এই আওয়ার ক্যাজুয়ালিটি এই যে কবিতাটার মাধ্যমে কি নিজের ছেলেবেলাকার কাহিনী তুলে ধরেছেন। তাই নিজের ছেলেবেলাকার কাহিনী, তাদের ছোটবেলায় কি হতো না হতো সেটা তুলে ধরেছেন বলে এই কবিতাটাকে তাহলে আমরা কেমন কবিতা বলতে পারি? অটোবায়োগ্রাফিক্যাল বা আত্মজীবনীমূলক কবিতা। তাহলে কবিতার টাইপটা কেমন? অটোবায়োগ্রাফিক্যাল। অটোবায়োগ্রাফি। তাহলে কবিতার টাইপটা কেমন? না অটোবায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফিক্যাল। এবং অবশ্যই যেহেতু গাছপালা নিয়ে লেখা, তাই এটাকে আমরা কি কবিতা বলতে পারি? নেচার পোয়েম। হয়েছে? অটোবায়োগ্রাফিক্যাল নেচার পোয়েম। এই কবিতাটার মধ্যে হচ্ছে কি অটোবায়োগ্রাফি দেওয়া আছে বা আত্মজীবনীমূলক। যদি আত্মজীবনীমূলক দিতে হয় তাহলে অটোবায়োগ্রাফিক্যাল। হয়েছে? আর কি প্রকৃতি নিয়ে বা গাছপালা নিয়ে আছে বলে এটাকে আমরা বলতে পারি গিয়ে কি নেচার পোয়েম। হলো? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট দিয়ে রেখেছি কি সোর্স। সোর্স মানে কি? উৎস, মানে কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে গিয়ে কি অ্যানিসিয়ান ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। তাহলে কবিতাটার সোর্স কি? অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। এটা একটা কি কবিতার বই বা কাব্যগ্রন্থ, সেখান থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। এখানে কি যে পাবলিশ বা পাবলিকেশন, কবিতাটা প্রকাশিত হয়েছিল কোন সালে? না কবিতাটা তো প্রকাশিত হয়েছে এই বইটার মধ্যে, অ্যানিসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। তাহলে কত সালে প্রকাশিত হয়? 1882 খ্রিস্টাব্দ কবিতাটা প্রকাশিত হয়। এই জায়গায় একটা মতান্তর আছে। কেউ কেউ বলছেন 1881-তে কবিতাটা প্রকাশিত হয়, আবার কেউ কেউ বলছেন 1882-তে প্রকাশিত হয়। তবে তার মধ্যে অথেন্টিক সেটা হচ্ছে মোটামুটি এইটাকেই বেশিরভাগ গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা হয় 1882 সাল থেকে। এবার লাইন, এই কবিতাটার মধ্যে টোটালি লাইন আছে কতগুলি?
55টা লাইন আছে, 55 লাইন। কতগুলি লাইন? 55টা। গুনে দেখলেই বুঝতে পারি 55টা লাইন। কটা স্ট্যাঞ্জা? There are 5 stanzas in the poem Our Casuarina Tree. তাহলে স্ট্যাঞ্জা কটা? 5টা স্ট্যাঞ্জা। লাইন কটা বললাম? 55টা। হয়েছে? তাহলে যদি ধরে নিই আমি, তাহলে একটা স্ট্যাঞ্জায় কতগুলো করে লাইন আছে? 55 কে 5 দিয়ে ভাগ কর, 55 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 11, তাই তো? তাহলে 55 কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 11, মানে 11। তাহলে একটা স্ট্যাঞ্জায় মোট কতগুলি করে লাইন আছে? 11টা করে লাইন আছে। এরপরে এই কবিতাটা ফর্মটা কেমন? ফর্ম মানে গঠনটা, গঠন শৈলী, ঠিক আছে? তাহলে এই যে 11টা তোর আমাদের দেখতে পাচ্ছি কি 11টা যে 11 লাইনের যে স্ট্যাঞ্জা গুলো, এই 11 লাইনের স্ট্যাঞ্জাটাকে আমরা যখন পড়েছি, ওই যে তোরা ক্লাস 11-এ যখন আমরা পড়েছি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মনে করতে পারছিস? সেখানে কি ওটা একটা সনেট ছিল। ওটা কেমন সনেট? ওটা ছিল ইতালিয়ান সনেট, তাই তো? বা পেত্রার্কিয়ান সনেট। তা আমরা ইতালিয়ান বা পেত্রার্কিয়ান সনেটের 14টা লাইনের ভাগকে কেমন হবে বলেছিলাম? 8 লাইন আর 6 লাইন, তাই তো? 8 লাইনের স্ট্যাঞ্জাকে কি বলা হয়? অক্টেভ, বা বাংলায় বলে অষ্টক। তাহলে এই 11টা লাইনের ভাগ কেমন? ফর্মটা কেমন হচ্ছে? অক্টেভ, OCTAVE, অক্টেভ মানে হচ্ছে তোর আমাদের 8 লাইনের স্ট্যাঞ্জা। তাহলে 11 থেকে 8 বাদ গেলে কত থাকে? 11 থেকে 8 বাদ গেলে কত থাকে? 3। আর এই 3 লাইনের স্ট্যাঞ্জাকে বলছে টারসেট। টারসেট হচ্ছে গিয়ে কি 3 লাইনের স্ট্যাঞ্জা। দেখ 8 আর 3 11, বুঝতে পারলি? তাহলে এই যে 11টা লাইনের যে স্ট্যাঞ্জা, সেই 11 লাইনের স্ট্যাঞ্জা গুলিকে কিরকম গঠন? একটা হচ্ছে অক্টেভ বা 8 লাইনের স্ট্যাঞ্জা, 8 লাইন একটা, আর একটা হচ্ছে টারসেট। টারসেট মানে হচ্ছে কি 3 লাইন। তাহলে 8 আর 3 11। এটা হচ্ছে কবিতাটার ফর্মটা। এবার আমি এখানে মুড দিয়েছি, মুড এবং কি লেগেছে? টোন। মুডটা কি? কবিতার মধ্যে কোন মুড আছে? আবেগ, ইমোশনাল। যখন আমরা কবিতাটা পড়বো দেখবি এই তরু দত্তের একজন দাদা ছিল বা ভাই ছিল এবং একজন বোন ছিল। আমি এটা শেষ করে বলছি। দাদার নাম ছিল আবজু দত্ত এবং বোনের নাম কি ছিল? অরু দত্ত। দাদার নাম বা ভাইয়ের নাম আবজু দত্ত এবং বোনের নাম কি? অরু দত্ত। এই দাদা বা ভাই মারা গিয়েছিল মাত্র 14 বছর বয়সে। আর ওর যে বোন বা দিদি যাই বলি না কেন আমরা, অরু দত্ত মারা গিয়েছিল কত বছর বয়সে? 20 বছর বয়সে। আর নিজে মারা যাচ্ছে কত বছর বয়সে? 21 বছর বয়সে। ওই 3 ভাই বোন এই গাছটার নিচে খেলাধুলা করতো, অনেক স্মৃতি জড়িয়েছিল, ঠিক আছে? তাই এই কবিতাটার মানে গাছটার নিচে যেহেতু তারা খেলাধুলা করতো, তাই গাছটা তাদের ছেলেবেলাকার কাহিনীগুলো উঠে আসছে। তাহলে কি এখানে আবেগ আছে, আবেগ জড়িয়ে আছে। তাই কবিতার মুডটা কি না ইমোশনাল, ইমোশনাল মুড। আর একটি টোনটা কেমন? যেহেতু তার ছেলেবেলাকার কাহিনীগুলো আসছে, স্মৃতিচারণা করছে, স্মৃতিচারণা, তাই এটাকে কি বলতে পারি আমরা? এটাকে বলতে নস্টালজিক টোন। কি বললাম? নস্টালজিক। তাহলে মুড হচ্ছে ইমোশনাল মুড, আর টোনটা হচ্ছে কি নস্টালজিক, কেন স্মৃতিকথামূলক বা আগের কাহিনীগুলোকে মনে করছে। এখানে রাইম স্কিম বলেছি, তাই তো? রাইম স্কিম মানে ছন্দটা কেমন? ছন্দ, ছন্দ কি করে বের করতে হয় আমি ক্লাস 11-এ শিখিয়েছি, তাই তো? যেমন আমি বলছিলাম ওই রাম বলে ও রহিম চল যাই বাজারে, ওখানে এসেছে লিচু কি দারুন তাজারে, কিনে নেবো কিছু লিচু দুইজনে মিলিয়ে, নিজেরাও খাবো আর বাকি দেবো বিলিয়ে। এই যে মিলিয়ে, বিলিয়ে, বাজারে, তাজারে, এই যে মিল, এটা বাংলা কবিতার মিল, ইংরাজি কবিতার ক্ষেত্রে কিন্তু মিল। সেই রাইম স্কিমটা বের করতে গেলে প্রতিটি লাইনের শেষের ওয়ার্ডগুলোকে আমাদের ধরতে হয়। এটা আমি শেখানো হয়েছে অলরেডি। তাহলে এইটা কোন কোন এর রাইম স্কিমটা কেমন আমি জাস্ট শুধু সেটা লিখে দিচ্ছি। রাইম স্কিম হচ্ছে এই কবিতাটার এ বি বি এ, সি ডি ডি, সি ই ই ই। মোট 11টা লাইন। দেখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে 11 লাইনের এই যে 11টা লাইন প্রতিটি স্ট্যাঞ্জার, সেই স্ট্যাঞ্জার রাইম স্কিমটা কেমন? এ বি বি এ, সি ডি ডি, সি ই ই ই। বুঝতে পারলাম? এই যে দেখ তার সে মনে হচ্ছে 3 লাইনের স্ট্যাঞ্জা। এখানে এই যে 3টে লাইন দেখ একই দেওয়া আছে, এটা বলে রাইমিং টার সেট বলা হয়। 3টে লাইনের শেষ যে
এই 11 লাইনের যে স্ট্যান্ডাগুলো দেওয়া আছে সেই 11 লাইনের শেষের 3টে লাইন ওই কিন্তু একই ছন্দ দেওয়া আছে ই ই ই। তাহলে রাইম স্কিমটা কেমন? এ বি বি এ সি ডি ডি সি ই ই ই। এবারে মিটার, এই কবিতাটা কোন মিটারে লেখা এটাকে শুধুমাত্র মনে রাখলেই হবে। মিটার জিনিসটা কি, খায় না মাখে না মাথায় পড়ে, এটা অতটা ডিটেলস না গিয়ে শুধু মনে রাখবি কবিতাটা কোন মিটারে লেখা, আয়াম্বিক পেন্টামিটারে লেখা। কবিতাটা লেখা হচ্ছে কি আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটারে লেখা হলো। তাহলে মোটামুটি এই ডাটাগুলো যদি আমরা মনে রাখতে পারি কবিতাটা পড়ার আগে, তাহলে দেখবি তোর আমাদের 50% কাজ কমপ্লিট। আমি আবার একবার বলছি, কবিতাটা টাইপ কেমন না, কবিতা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, আত্মজীবনীমূলক কবিতা। যেহেতু গাছপালা নিয়ে বর্ণনা দেওয়া আছে, সেখানে সমুদ্র টমুদ্র কিছু পাবো, তাই এটাকে আমরা নেচার পোয়েমও বলতে পারি। কবিতাটার সোর্স কি, অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান, এই বইটার মধ্যে কবিতাটা আছে এবং এই বই থেকেই কবিতাটাকে নেওয়া হয়েছে। কবিতাটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1882 খ্রিস্টাব্দে কবিতাটা প্রকাশিত হয়। এটা নিয়ে দ্বিমত আছে, কেউ কেউ বলছেন 1881 খ্রিস্টাব্দে প্রকাশ, আবার কারো কারো মতো 1882। তবে মোস্ট অথেন্টিক হচ্ছে গিয়ে কি 1882। কবিতাটির মধ্যে মোট কতগুলি লাইন আছে? কবিতাটির মধ্যে মোট 55টি লাইন আমরা দেখতে পাবো। স্ট্যান্জা কটা? কবিতাটিতে মোট 5টি স্ট্যান্জা আছে। তাহলে একটা স্ট্যান্জায় কতগুলো করে লাইন? 11টা করে লাইন। এই 11টা লাইন কিরকম ভাগে বিভক্ত? একটা 8 লাইন বা অক্টেট, একটা হচ্ছে 3 লাইন বা টারসেট। 8 আর 3 11। এটা হচ্ছে ফর্ম। এবার কবিতার মুডটা কি? ইমোশনাল, আবেগ। আর ফর্মটা কি না, নস্টালজিক ফর্ম বা নস্টালজিয়া। বোঝা গেল? এবার কি লিখেছে রাইম স্কিম, ওই যে 11 লাইনের যে স্ট্যান্জা, ওই রাইম স্কিমটা কেমন? এ বি বি এ সি ডি ডি সি ই ই ই। কোন মিটারে লেখা? কবিতাটা হচ্ছে গিয়ে আয়াম্বিক পেন্টামিটারে লেখা। আর তো বাকিটা তো বলেই দিলাম। তাহলে এতদূর ক্লিয়ার প্রত্যেককে? এই যে তরু দত্তরা ক ভাই বোন ছিল? 3 ভাই বোন। একজনের নাম হচ্ছে গিয়ে কি আবজু দত্ত, আর একজনের নাম হচ্ছে অরু দত্ত, আর একজনের নাম তরু দত্ত। বুঝা গেল? তাহলে এই আবজু দত্ত কে দাদা বলে কল্পনা করা হয়। ইনি মারা গিয়েছিলেন কত বছর বয়সে? 14 বছর বয়সে মারা যান। অরু দত্ত মারা যান কত বছর বয়সে? 20 বছর বয়সে মারা যান। তরু দত্ত মারা যান কত বছর বয়সে? তাহলে প্রত্যেকেই কিন্তু খুব কম পরমায়ু পেয়েছে। কিসের কারণে মারা যাচ্ছে? টিবি রোগ বা টিউবারকুলোসিস। টিবি রোগ বা টিউবারকুলোসিস। এর আগে তো এরা মারা গেছে। ভালো খেয়াল কর, তরু দত্তের আগে আবজু দত্ত এবং আরু দত্ত বা অরু দত্ত মারা গেছেন। দাদা এবং দিদি বা ভাই এবং বোন, যাই বলি না কেন আমরা, এরা মারা যাওয়ার পর তরু দত্তর মনের মধ্যে গিয়ে কি সেই স্মৃতিগুলো ভাসছে, যা আমরা 3 ভাই বোন মিলে এই ক্যাজুয়ারিনা ট্রি গাছটার নিচে খেলতাম, ওই গাছটা এরকম ঝাঁকড়ো মাকড়ো ছিল, তার যা বৈশিষ্ট্য, হ্যাঁ, কত স্মৃতি সেই মনে পড়ছে। একটা সুন্দর এরকম গান আছে না, সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ মুখে মুখ ঠোঁটে ঠোঁট, কত রকম গান, কথা যেত হারিয়ে। তাহলে ওইখানে যেমন নায়ক নায়িকা বলছে যে এই কৃষ্ণচূড়া গাছটার নিচে আমাদের মধ্যে কত সময় কাটিয়েছি, হাতে হাত রেখেছি, চোখে চোখ রেখেছি, কত সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে। লেখিকা তরু দত্ত তেমনি বলছেন এই ক্যাজুয়ারিনা ট্রি গাছটার নিচে বসে আমরা 3 ভাই বোন কত সময় কাটিয়েছি। বুঝতে পারলাম? তাহলে এই যে ছোটবেলাকার যে কাহিনীগুলো তিনি এই কবিতাটার মধ্যে তুলে ধরেছেন, তাই এই কবিতাকে বলতে পারি কি নস্টালজিক পোয়েম। কবিতাটা কেমন কবিতা? নস্টালজিক পোয়েম। আজকে এটুকুই, পরের দিনে সরাসরি টেক্সটের মধ্যে আমি চলে যাব।